আপনি আন্দোলনের সাথে যুক্ত হলেন কত তারিখে এবং হচ্ছে ওই যে নার্সারিতে আছে, নার্সারির ভিতর দিয়ে ওখানে ঢোকার পরে ওখানে আমি সেন্সলেস হয়ে গেছি। পরে অবশ্য আমার ফ্রেন্ড ষোলো তারিখ যখন মারা গেল, তারপর ওই দিন আসলে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন প্রক্টর, সাবেক প্রক্টরকে ফোন দিয়ে বলি যে স্যার আসলে আবু সাইদ তো মারা গেল, তো আমাদের একটু নৈতিক দায়িত্বের জায়গা থেকে তো আসলে তার গায়বানা জানাজাটা আমাদের করা উচিত। তো সেই দিক থেকে স্যার আসলে এটা আমরা করবো, এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। তো স্যার আমাদের কাছে, যেহেতু আমি হ্যাঁ, ওই হ্যাঁ, দিনের গায়বানা জানাজাটা হ্যাঁ, অ্যারেঞ্জ হ্যাঁ। করছি, তো আচ্ছা, ওনার কাছ থেকে আমি একটা সহযোগিতা পেয়েছি এবং উনি সকল মসজিদের টিম পাঠায় বললাম মানে জোহরের নামাজের পর হুম, ওই হুম। মসজিদে গিয়ে আমরা এটা অ্যানাউন্স দিলাম যে নামাজের পর আবু সাইদ চত্বরে, মানে বর্তমান যে ২ নং গেটে আবু আচ্ছা, সাইদের গায়বানা জানাজা হবে, আপনারা সবাই আসুন। যে আপনি ছাত্রলীগের রাজনীতি করতেন, এ কারণে আপনি আ শুরুর দিকে আন্দোলনের সাথে যুক্ত হননি। অনেকেই আচ্ছা, বলে। বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে যদি কেউ কোনো আমার একটা সম্পৃক্ততা দেখাতে পারে, বিন্দুমাত্র সম্পৃক্ততা, আমি যদি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করি, তো আমার বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যাক্টিভিটি থাকবে অবশ্যই ছাত্রলীগের রাজনীতি করলে। তো এরকম যদি কোনো সম্পৃক্ততা দেখাতে পারে, আমি আসলে নিজে এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবো। আমি ওই ছবির কাহিনী তারপর চিন্তা করলাম আসলে আমাদের এই আন্দোলনটা করা উচিত, কিভাবে করা যায়। তখন আসলে ভাবলাম যে আসলে এখানে আমাদের যে শিক্ষক আছে, শিক্ষকদের আমাদের ইনক্লুড করলে হয়তো আমরা কিছুটা পাবো। আচ্ছা। তখন আসলে আমি যেটা ওই 18 তারিখের আন্দোলনের ক্ষেত্রে ওই 17 তারিখে কিন্তু আবার আমার কাছে আর কি প্রত্যেকটা স্কুল কলেজে একজন প্রধান, তাদের কিন্তু নাম্বারগুলো ছিল আমার কাছে। ইভেন আচ্ছা। মিঠাপুকুর বলেন, এপাশে হচ্ছে আপনার গঙ্গাচড়া, এরকমেরও কোনো মানে জুলাই এটি শুধু একটি মাস নয়, এটি একটি প্রতিশ্রুতির নাম। এটি সাহসী তরুণদের চোখের আগুন, বুকের ভিতর কাঁপতে থাকা এক দুর্বার আশার নাম। সেদিন যারা রাজপথে দাঁড়িয়েছিল, গর্জে উঠেছিল একটি নতুন ভোরের আশা। তারা সবাই জানে জুলাই একটি মুক্তির রূপরেখা। দর্শক ও শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আমন্ত্রণ ও শুভেচ্ছা জানাচ্ছি আজকের জুলাইয়ের গল্পে আমরা আমন্ত্রণ জানিয়েছি ঠিক সে সময়ে যারা রাজপথে দাঁড়িয়েছিলেন, গর্জে উঠেছিলেন, সেরকমই একজন মানুষকে। আমরা আমন্ত্রণ জানাচ্ছি এস এম আশিকুর রহমান। কেমন আছেন? প্রথমেই ধন্যবাদ জানাই রিপনকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। জুলাইয়ের গল্প আবার নতুনভাবে যে বলবো আমার মুখ থেকে, এটাতে আমার একটা আলাদা ভালো লাগা কাজ করতেছে, এই জন্য প্রথমেই ধন্যবাদ জানাই তোমাকে। আলহামদুলিল্লাহ সব মিলে ভালো আছি। দর্শক, আপনারা জানেন আমরা জুলাইয়ের গল্পে জুলাইয়ের যে সত্য ঘটনাগুলো রয়েছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যারা নেতৃত্বে ছিলেন, যারা আন্দোলন করেছেন, সেই সত্য ঘটনাগুলো আমরা তুলে আনার চেষ্টা করি। আজকেও তার বিকল্প নয়। আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আশিকুর রহমানকে। আমরা তার কাছ থেকে জানতে চাইবো, আশিক ভাই, আপনি আন্দোলনের সাথে যুক্ত হলেন কত তারিখে এবং হচ্ছে আপনি আন্দোলন কর্মী থেকে নেতৃত্বে পর্যায়ে কত তারিখে চলে আসলেন? আচ্ছা, আমি আসলে প্রথম আন্দোলনে যোগদান করি 14 তারিখে। মানে এমনিতেই তার আগে আসলে ফেসবুকে দেখতাম, আমাদের বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করতে দেখতাম। তারপর যখন আসলে দেখলাম যে ঢাকা ঢাকা সহ অন্যান্য শহরে দেখলাম যে আসলে নির্যাতনের শিকার হচ্ছে ছাত্র সহ সবাই আন্দোলনকারীরা, তো সেটা থেকে আসলে রুমে বসে থাকতে পারলাম না। সর্বপ্রথম আমি 14 তারিখ আন্দোলনে যোগদান করি, যেদিন আসলে ডিসি অফিসে স্মারকলিপি প্রদান দেওয়ার কথা ছিল। সেদিন আসলে একজন আন্দোলন কর্মী হিসেবে আমি আসে প্রথমে তো আমাদের আন্দোলন সেদিন যা ছিল, প্রথমে মডার্ন মোড়ে যাওয়া হয়েছিল, ওখানে একটা সেদিন কি স্মারকলিপি দেয়া হয়েছে? স্মারকলিপি। তো সেদিনই আসলে প্রথম আমি আন্দোলনে আসি, আন্দোলনে যোগদান করি। 14 তারিখ প্রথম আন্দোলন শেষ করে ওই দিন মূলত আসলে একজন আমি আন্দোলন কর্মী হিসেবে যোগদান করলেও সেদিন আসলে বিভিন্ন স্লোগান হয়তো দিয়েছিলাম, সবাইকে আর কি আসলে একত্রিত করে রাখার সাথে যতটুকু করার করেছিলাম। তারপর 14 তারিখ রাতে তো যখন আসলে শেখ হাসিনা যে বক্তব্যটা দিলেন, সবাইকে রাজাকার বলে যে সম্বোধন করলেন, এটা দেখার পর ওই দিন তখন ওই অবস্থায় আমি ছিলাম পার্কের মোড়ে বসেছিলাম, বর্তমান যেটাকে আবু সাইদ চত্বর। তো সেদিন আসলে ওই বক্তব্য শোনার পর দেখতেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই আসলে এই বক্তব্যের প্রতিবাদে মাঠে নেমেছে। তখন ইনস্ট্যান্ট আসলে বিভিন্ন গ্রুপগুলোতে, যেমন আমাদের যে গ্রুপ আছে ডিপার্টমেন্টের, অন্যান্য গ্রুপে বললাম যে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটা মিছিল হওয়া উচিত। আমাদের ডিপার্টমেন্টের যে জুনিয়র আছে তাদেরকে বললাম আসো একটা মিছিল করি। তো তখন ইনস্ট্যান্ট দেখলাম সদরপাড়া থেকে আসলে কয়েকজন মিলে মিছিলটা নিয়ে আসতেছিল, রাজাকারের মিছিল। তারপর তো আসলে এই সাইড গেটে, বর্তমান যে সাইড গেট পূর্বে 1 নং গেটে আমরা একত্রিত হইলাম। তো ওখান থেকে আসলে মিছিল নিয়ে আমরা হচ্ছে এপাশে এদিকে চকবাজার হয়ে, মডার্ন হয়ে, দর্শনা হয়ে আমরা যাই। এবং ওই দিনের মিছিলটা ছিল একটা, বলতে পারেন যে সবাই যে যে অন্যায়ের যে প্রতিবাদ, সবার মধ্যে যে একটা প্রতিবাদী কণ্ঠস্বর, সবার মধ্যে যে একটা সাহসী মনোভাব ওই দিন যে আমাদের একটা, সেটা দেখিয়েছে। এবং আমরা জানি, অবগত আছি, ওই দিন কিন্তু মেয়েরাও মেয়েদের হলে তালা ভেঙে বাইরে হয়ে এসেছিল, প্রায় তখন রাত প্রায় 11:30টার মতো বাজে। হুম। তো ওই দিন একটা আসলে ঐতিহাসিক রাত ছিল। ওই দিন তো মিছিল হইলো, পরের দিন তো আসলে 15 তারিখে হুম। আরেকটা প্রোগ্রাম ডাকা হলো। 15 তারিখেও আসলে আমি আন্দোলনে এসেছিলাম, এসে কিন্তু দেখি যে আন্দোলন ডাকা হয়েছিল সেম সময় আসলে ছাত্রলীগরাও তাদের একটা সমাবেশ দেখেছিল। তো ওই দিন আসলে আমাদেরকে একত্রিত হতে দেওয়া হয়নি। এখন যদি একটু জানতে চাই যে হচ্ছে 16 জুলাইয়ের আন্দোলনটা হ্যাঁ, আপনারা 16 কিভাবে জুলাইয়ের শুরু করলেন? কথাটাতে আসতেছি। ওই 15 জুলাই রাতে যখন আমি সোহাগকে ফোন দিলাম যে সোহাগ আমি আসি, তোমার সাথে কথা বলতে চাই। পরে সোহাগ আমাকে ডাকলো, খামার মোড়ে ওর ম্যাচ ছিল, ওর ম্যাচে গেলাম। গিয়ে ওখানে আসলে বললাম যে সোহাগ এরকম আসলে
আমাদের মনে হচ্ছে এখানে থাকা উচিত। পরে ওই দিন রাতে সোহাগের রুমে বসে আমি, আকিব, সোহাগ ৩ জন মিলে আমরা প্ল্যান করি ১৬ তারিখে যে না ১৬ তারিখে আমাদের একটা বড় জমায়েত করতে হবে। তখন আসলে ১৫ তারিখ যে ঘটনাটা আমরা দেখি পার্কের মধ্যে যে ছাত্রলীগ যেভাবে আসলে লাঠিসোঁটা অস্ত্র নিয়ে নামেছিল, আমাদের তো প্রতিরোধ করার জন্য কিছু হাতে থাকা উচিত। তখন আমরা প্ল্যান করলাম কিভাবে কি করব না করবো। তখন আমরা প্ল্যান করলাম কি যে অন্তত আমাদের শিক্ষার্থীদের হাতে প্রতিরোধ নিজেকে প্রতিরোধ করার জন্য হাতে কিছু থাকা উচিত। তখন আমরা ওই রাতে প্ল্যান করে ফেললাম যে প্রতিরোধের জন্য কি রাখা যেতে পারে। তখন আসলে সোহাগ, আমি, রাকিব মিলে প্ল্যান করলাম যে আসলে আমরা যে এসএস পাইপগুলো ওটার মাথায় পতাকা বাঁধা থাকবে, এরকম কিছু এসএস পাইপ আমরা নেবো, সব যারা সামনে থাকবে তাদের হাতে দেবো, এটা আমাদের প্রতিরোধের জন্য। পরে প্ল্যান করলাম, প্ল্যান করে এবং আমরা সকালবেলা ভোরে আসলে 6:30 আমি রুম থেকে বাইর হয়ে যাই বাইক নিয়ে। ওদিন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। ওই মুহূর্তে আসলে এমন একটা সবার মাঝে একটা আতঙ্ক ছিল, আমরা যে জিনিসগুলো কিনবো কেনার মতো কোনো দোকান পাচ্ছিলাম না। পরে এক ভাইয়ের রেফারেন্সে এক দোকানে যাই, গিয়ে তখন সেখান থেকে আমরা আসলে এসএস পাইপগুলো সংগ্রহ করি, পতাকা সহ আমরা হ্যান্ড বাইক কিনি। এবং ওগুলো যে ক্রয় করলাম, ক্রয় করে আসলে নিয়ে আসবো কীভাবে, তখন তো একটা আলাদা আতঙ্ক। মানে ওই বাইকে করে নিয়ে আসা অনেক রিস্ক, কারণ ওই অবস্থা যদি আমাকে দেখে শিওর ওই সময় আমাকে আসলে জেলে থাকতে হতো, কারণ কোনো কারণ ছাড়া আমাকে সময় ধরে নিয়ে যেত ওই সব কিছু দেখলে। তখন অনেক ভয়ে ভয়ে আসলে ১ কিলোমিটারের রাস্তা অনেক ভিতর দিয়ে ঘুরে ঘুরে প্রায় ৭ কিলোমিটার ঘুরে খামার মোড়ে আসলাম সোহাগের মেসে। আসে সবকিছু আমরা রেডি করে নিয়ে বিভিন্ন যে গ্রুপগুলো ছিল আমাদের, যেমন চকবাজার, তারপর হচ্ছে সর্দারপাড়া, বিভিন্ন স্কুল কলেজের গ্রুপগুলোতে জানায় দিলাম যে আসলে ১০টার ভিতর ১০টা ১০:৩০ ভিতর সবাই যেন লালবাগে একত্রিত হয়। তো ওই যে আমাদের প্রোগ্রাম কিন্তু কর্মসূচি ঘোষণা করেছিল ২টায়, মানে দুপুরের পর, কিন্তু এবার সবাইকে সকালবেলায় জানায় দিলাম এভাবে যে না ১০টার ভিতর সবাই এখানে সমবেত হবেন। তারপর সবাই তো লালবাগের দিকে আসতে চাইলো। এবার আমাদের জেলা স্কুল থেকে একটা গ্রুপ আসতেছিল, ওখানে জেলা স্কুলের ওখানে হাজিম ছিল, হ্যাঁ। তো তাদের সাথে আবার কন্ট্যাক্ট করে ওদের মিছিলটা আমরা এদিকে নিয়ে এসেছি যে না আমরা সবাই খামার মোড়ে একত্রিত হব। পরে অবস্থা থেকে যে জেলা স্কুল, পলিটেকনিক অন্য অন্য স্কুল কলেজের মিছিলটা আছে সেটা নিয়ে তারা খামার মোড়ের দিকে আসলো। এবার আমাদের ভার্সিটির দিকে সবাই তো লালবাগ থেকে খামার মোড়ের দিকে গেল। খামার মোড়ে আমরা একটা বিশাল জমায়েত হলাম, হয়ে ওখান থেকে আসলে আস্তে আস্তে আমরা পার্কের মোড়ের দিকে আগাই। এবং আমাদের ওই দিনে প্ল্যান ছিল যে আসলে আমরা মডার্নে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করব। তো যখন আমরা আসতেছিলাম, যখন আমাদের ভার্সিটির বর্তমান যে আবু সাইদ গেট, পূর্বের ১ নং গেটের সামনে দাঁড়াই, আমাদের ক্যাম্পাস, আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, আমাদের ক্যাম্পাসে পুলিশরা আমাদের ঢুকতে দিচ্ছিল না। যে জিনিসটা আসলে শিক্ষার্থীরা কেউ মেনে নিতে পারে না, যে আমাদের ক্যাম্পাসে আমরা প্রবেশ করবো, যেখানে আপনারা ক্যাম্পাসের ভিতরে ছাত্রলীগ, যুবলীগ এদেরকে আশ্রয় দিয়েছেন, আমরা ঢুকতে পারবো না কেন? তখন এক পর্যায়ে পুলিশের সাথে বাক বিতর্ক, তখন এক পর্যায়ে তো ওই রকম অবস্থায় পুলিশ এক পর্যায়ে আসলে লাঠিচার্জ শুরু করে দেয়, তারপর এক পর্যায়ে টিএসএল নিক্ষেপ করে, তখন সবাই শূন্যচারা হয়ে যায়। তখন ওই অবস্থায় তো আবু সাইদ আসলে বুক চিতিয়ে দাঁড়াইলো, এবং সে আসলে তারও মাঝে মাঝে একটা ছিল যে না আমার ক্যাম্পাসে আমি ঢুকতে পারবো না। সে ওই মুহূর্তে সবার মাঝে একটা আলাদা ছিল আর কি, যে না এটা এটা এর কোনোভাবে মেনে নেওয়ার মতো না। তখন ওই অবস্থায় তো আমরা সবাই জানি প্রকাশ্যে আসলে পুলিশের গুলিতে আবু সাইদ মারা যান আর কি। যদিও আমরা খবরটা অনেক পরে পাই, তারপর তো আসলে সবাই ছত্রভঙ্গ করে দেয়। তখন আসলে ওই দিন আসলে আমি নিজেও টিএসএল খেয়ে কিন্তু সেন্সলেস হয়ে গেছিলাম। মানে আমি হয়তো অল্পের জন্য বেঁচে গিয়েছি, যে আমি আসলে ওই যে এখন বর্তমান যে বিপুল ভাইয়ের দোকান, ওই যে নার্সারিতে আছে, নার্সারির ভিতর দিয়ে ওখানে ঢোকার পরে ওখানে আমি সেন্সলেস হয়ে গেছি। পরে অবশ্য আমার ফ্রেন্ডরা আমাকে ধরে একটা মেসে নিয়ে গেছিলো। পরে ওখান থেকে পরবর্তীতে জানতে পারি যে আবু সাইদ মারা গিয়েছে। শোনার পর পরবর্তীতে তো আবার আমরা সবাই আবু সাইদ চত্বরে সবাই একত্রিত হই। তারপর ওদিন তো মানে শত চেষ্টা করে আসলে লাস্টে আমরা ফেরত পাইনি। পরবর্তীতে তার দাফনের জন্য গ্রামের বাসা নিয়ে যাওয়া হয়। তো তারপর আসলে আমাদের পরবর্তী যেটা প্ল্যান থাকে, পরবর্তী ১৭ তারিখ গায়েবানা জানাজা, যে আবু সাইদ মারা গেল, আমাদের তো তার জন্য একটা গায়েবানা জানাজা করা উচিত। তো ১৬ তারিখ রাতে আসলে যেটা ঘটেছিল যে ছাত্রলীগ, যুবলীগ এরা তো আসলে প্রতিটা ম্যাচে গিয়ে তো আলাদা রকম একটা সবাইকে প্রেশার ক্রিয়েট করেছিল, ম্যাচে থাকা যাবে না, হল বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে তো হল ফাঁকা করার কথা একটা বলা হয়েছিল। তো ১৭ তারিখ যে গায়েবানা জানাজাটা করবো, এই গায়েবানা জানাজা করার মতো ২০ থেকে ২৫ জন লোক ম্যানেজ হচ্ছিল না। মানে আমি প্রত্যেক ডিপার্টমেন্টে খোঁজ করেও মানে এরকম লোক পাইনি যে আসলে ২০-২৫ জন লোক পাবো যাদের মাধ্যমে সবাইকে সমবেত। তখন চিন্তা করলাম আসলে কিভাবে করা যায়। তখন আমি চিন্তা করলাম যে কোনোভাবে গায়েবানা জানাজা করতে হবে। তখন আমি করলাম কি, যে আমার ডিপার্টমেন্টে কিছু ছোট ভাই ভাইরা ছিল, ওদেরকে বললাম যে এটা যদি আমাকে করতে চাই, এটা আমাদের সবাইকে এখানে তাহলে সর্বস্তরের মানুষকে এখানে আমাদের একত্রিত করতে হবে। তখন আমি থাকতাম আসলে কামারের মোড়ে থেকে ১২টার সময় দেখলাম সবার মুখে মুখে আসলে আবু সাইদের কথা, সবাই আবু সাইদকে নিয়ে আলোচনা করতেছে। তখন বুঝলাম না আসলে যেহেতু আবু সাইদের প্রতি সবার একটা সফট কর্নার আছে এবং এটা সবার মুখে মুখে আমরা এই ইস্যুতে আসলে সবাইকে ডাকলে সবাই আসবে। তখন আমরা প্ল্যান করলাম কি, যে পার্কের আশেপাশে যত মসজিদ আছে টিম ভাগ করে দিলাম। আমি সকল মসজিদে টিম পাঠায় বললাম মানে জোহরের নামাজের পর ওই মসজিদে গিয়ে আমরা এটা অ্যানাউন্স দিলাম যে নামাজের পর আবু সাইদ চত্বরে, মানে বর্তমান যে ২ নং গেটে আবু সাইদের গায়েবানা জানাজা হবে, আপনারা সবাই আসুন। তো
তো এই অবস্থা প্রত্যেকটা মসজিদে, যেমন মডার্নের এপাশে হচ্ছে, এপাশে কৃষি ইউনিভার্সিটির মসজিদ, তারপর সর্দারপাড়া যত মসজিদ আসো সব মসজিদগুলোতে আমরা জানাই দিলাম যে আপনারা সবাই আসবেন গায়বানা জানাজাতে। পরে ওই দিন তো মাইক টেক ভাড়া নিলাম, এমন একটা অবস্থা সবার মধ্যে একটা এতটা আতঙ্ক, রিক্সাওয়ালা যে থাকবে রিক্সাওয়ালা স্টে করতেছে না, রিক্সাওয়ালা আমাকে যতটুকু করছে মাইকটা শুধু ডিকোডারের দোকান থেকে এখানে নামিয়ে দিয়ে চলে গেছে। আচ্ছা, সেদিন গায়েবানা জানাজার নামাজ আপনারা করছিলেন, জোহরের নামাজ বাদ আর কি, আপনাদের সেদিন কোনো বাধা এসেছিল কিংবা সেই গায়েবানা আচ্ছা জানাজার হ্যাঁ নামাজটা হ্যাঁ, এখানে একটু সহযোগিতা আচ্ছা করেছিল হ্যাঁ, কিনা? এখানে আরেকটা জিনিস একটু বলি। তো 16 তারিখ যখন আসলে আমি একটা জিনিস স্কিপ করে ফেলছি, 16 তারিখ যখন মারা গেল, তারপর ওই দিন আসলে আমি আমাদের বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন প্রক্টর, সাবেক প্রক্টরকে ফোন দিয়ে বলি যে স্যার আসলে আবু সাইদ তো মারা গেল, তো আমাদের একটু নৈতিক দায়িত্বের জায়গা থেকে তো আসলে তার গায়বানা জানাজাটা আমাদের করা উচিত, তো সেই দিক থেকে স্যার আসলে এটা আমরা করবো, এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে। তখন স্যার আমাকে বললো আসলে যে আসলে মানে এখন কি আসলে তুমি হিসেবে নেতৃত্ব, স্যার এটা তো নেতৃত্বের কিছু না, এটা তো স্যার আমার নৈতিক দায়িত্ব জায়গা থেকে আমি এটা করবো, এখানে আপনার সহযোগিতা লাগবে। তো ওই দিন আসলে সাবেক প্রক্টর ওনার জায়গা থেকে মানে উনি বলছে ঠিক আছে সমস্যা নেই তোমরা করো, আমি পুলিশ প্রশাসনকে বলেছি, ওরা তোমাদের কোনো বাধা দেবে না। তো সেদিক থেকে আসলে ওই দিন তৎকালীন প্রক্টর একটা মানে আমার কাছে, যেহেতু আমি ওই দিনের গায়বানা জানাজাটা অ্যারেঞ্জ করছি, তো ওনার কাছ থেকে আমি একটা সহযোগিতা পেয়েছি এবং উনি এরকম আমাকে আশ্বস্ত করেছেন যে তোমরা করো, ওখানে কোনো সমস্যা করবে না, পুলিশ প্রশাসনকে বলে দেওয়া আছে, এবং উনি খোঁজও নিয়েছেন উনি আর কি বারবার। তারপর তো ওই দিন আসলে যখন দাঁড়াইলাম, এমন একটা অবস্থা সবাই আসলে দাঁড়ানোর মতো সাহস পাচ্ছিল না। তারপর তো এই 2 নং গেটের সামনে আমি নিজে মাইক নিয়ে আর কি সবাইকে বললাম যে আসলে আপনারা সবাই আসুন, এটা আমাদের সবাই নৈতিক দায়িত্ব। তারপর আস্তে আস্তে তো সবাই ওখানে অংশগ্রহণ করলো। গায়বানা জানাজা শেষে আমরা তো বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে একটা মিছিল দিয়ে, পরবর্তীতে যে বর্তমানে যে দেখতেছেন যে সাইড গেট এবং সাইড চত্বর, ওইটা ব্যানার তো একজনকে বানিয়ে দিয়েছিলাম। তারপর তো ওই দিন ওই যে আমাদের গেট এবং চত্বরে ওইটা লাগাই ওই দিনের কর্মসূচি ওখানে আর কি আমরা শেষ করি। তারপরে কর্মসূচি যেমন 18 তারিখের কিন্তু আসলে অথবা জানেন পার্কের মোড়ে কিন্তু আসলে যত বড় একটা জমায়েত ছিল, এবং পার্কের মোড়টা বলতে পারেন ছাত্রদের দখলে ছিল। ওই 18 তারিখের আন্দোলনের ক্ষেত্রে ওই 17 তারিখে কিন্তু আবার আমার কাছে আর কি প্রত্যেকটা স্কুল কলেজে একজন প্রধান, তাদের কিন্তু নাম্বারগুলো ছিল আমার কাছে, ইভেন মিঠাপুকুর বলেন, এই পাশে হচ্ছে আপনার গঙ্গাচড়া, এরকমেরও কোনো মানে প্রত্যেকটা এলাকার নাম্বারগুলো আমি নিয়ে রাখছিলাম। তারপর তো 18 তারিখে আমরা একটা জমায়েত দেখলাম এতেই সাইড চত্বরেই। তো ওই দিনও তো এমন একটা অবস্থা আসলে, ওই সময় যদি মোমেন্ট গুলো বলি আর কি, প্রত্যেকটা রাত কিন্তু আমাদের যে আমরা গল্প শুনেছি আর কি আমাদের পূর্বপুরুষদের কাছে মুক্তিযুদ্ধের, আমি অনেকটা সেরকম ফিল পাইছি যে 16 তারিখ আবু সাইদ মারা যাওয়ার পর কিন্তু আমি ওই দিন কিন্তু নিজের বাসায় থাকতে পারিনি, এমন একটা আতঙ্ক ছিল যে মনে হচ্ছিল না রাতের বেলা কি হয়। মানে এমনও হয়েছে যে বাসায় বলতেছি আমি বাসায় যাচ্ছি, যদি আমার ফোন ট্র্যাকিং হয় বলে আমি অন্য জায়গায় যাচ্ছি, মানে আলাদা রকম একটা আতঙ্ক ছিল। তো 18 তারিখে যখন আমরা আন্দোলনটা ডাকি, তো খামার মোড়ে আসলে সবাই ওদিক থেকে আসতেছিল, যারা জেলা স্কুলের যে টিমটা, জেলা স্কুল পলিটেকনিক সবাই একত্র হচ্ছিল। তো সেই দিন আসলে যে অবস্থা, তারপর তো আমরা খামার মোড়ে গেলাম, খামার মোড় থেকে একটা বিশাল মিছিল নিয়ে সবাই আসলাম। হ্যাঁ, তো ওই দিন আসলে সবাই একত্রিত হয়ে তারপর তো পুরো পার্কের মোড় ছিল আসলে মানে ছাত্রদের দখলে। তো ওই দিন তো হইলো, ওই দিন তো আমাদের তারপর তো আসলে তারপর ওই যে ওই দিনে তো আসলে ছাত্ররা এত পুলিশের প্রতি একটা রাগ ছিল, যে তাজহাট থানা তো আসলে সর্বস্তরের যে আন্দোলনকারী মিলে থানাটা আসলে তো পুড়ে দেওয়া। আচ্ছা আশিক ভাই, 16 তারিখের পর আপনি বলছিলেন 18 তারিখের কথা, 18 তারিখেও আপনি ছিলেন এবং শিক্ষার্থীদেরকেও আপনি অ্যারেঞ্জ করেছেন, তারপর আপনি আরো কত তারিখ পর্যন্ত ক্যাম্পাসে ছিলেন? তারপর আসলে যেটা 18 তারিখের পর তো 18 তারিখ তো নেট বন্ধ করে দিল, তার 19 তারিখ হয়তো বা জানেন, 19 তারিখ কিন্তু আসলে বিশেষ করে পৌরবাজার এদিকে যে পরিমাণ গুলি করেছে পুলিশ, যেটা আসলে বলার বাইরে। তো 18 তারিখে আসলে নেট বন্ধ করে দেয়, সবাই কিন্তু আসলে কোনো কথা বলতে পারে না। তো আমার কাছে কিন্তু আসলে বললাম আগে থেকে কিন্তু আমি আসলে প্রত্যেক এলাকার বা প্রত্যেক স্কুল কলেজে যারা মোটামুটি প্রতিনিধি তাদের নাম্বারগুলো আমার কাছে ছিল। তো ওই দিনের ব্যাপারটা যেরকম হচ্ছিল কি, আমার যেমন আপনি হয়তো বা চিনবেন জয় রেকর্ডারের যে জয়নাল ভাই, ওই দিন আন্দোলন ছিল, আমি কিন্তু বারবার ওর সাথে কন্ট্যাক্ট করতেছিলাম, উনি ছিল তখন ওই যে পৌরবাজারের ওখানে। আবার আমাদের একটা টিম ছিল ডিসির মোড়ের ওখানে, ডিসির মোড়ের টিম আমাকে জানাচ্ছিল যে ভাই এখানকার অবস্থা খারাপ, এখানে তো পুলিশ এই পরিমাণ গোলাগুলি করতেছে, টিকে থাকা যাচ্ছে না, এখানে লোকজন প্রয়োজন। এবার সে আবার জয়নাল ভাইরা ওরা বলতেছে যে আমরা ওদিক যাওয়ার চেষ্টা করতেছি, ওদের ওখানেও সেম অবস্থা। দেখি আরেকটা টিম আবার এপাশে ওই যে বিকন মোড় পার হয়ে যে আপনার কোতোয়ালি থানার মোড়ে ওখানে একটা টিম ছিল। তো সবাই আসলে সবার সাথে কন্ট্যাক্ট করতেছিলাম, সবার মধ্যে একটাই কথা, ভাই এখানে অবস্থা খুবই খারাপ, প্রচুর পরিমাণ গোলাগুলি করতেছে। ওই 19 তারিখেও আর কি ছিলাম, 19 তারিখে থাকার পর আসলে তারপর হয়তো বা জানেন 19 তারিখের যে আন্দোলনটা হইলো, ওটার পর রংপুরে কিন্তু আসলে কোনো আন্দোলন আর টিকতে দেওয়া হয়, মানে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হচ্ছিল, বিভিন্ন স্কুল কলেজগুলো করতেছিল, কিন্তু আগে থেকে পুলিশ ওই জায়গা ছিল, মানে ওই সবাইকে জমায়েত হতে দেয়নি। তারপর চিন্তা করলাম আসলে আমাদের এই আন্দোলনটা করা উচিত, কিভাবে করা যায়। তখন আসলে ভাবলাম যে আসলে এখানে আমাদের যে শিক্ষক আছে, শিক্ষকদের আমাদের ইনক্লুড করলে হয়তো আমরা কিছুটা তখন আসলে আমি যেটা করলাম, আমাদের যে হচ্ছে তৎক্ষণিক সাবেক প্রক্টরকে ফোন দিয়ে বললাম যে স্যার আগামীকাল আমাদের একটা
কর্মসূচি দেবো, শান্তিপূর্ণ সমাবেশ, এবং এখানে স্যার আপনার হেল্প লাগবে। আচ্ছা যেহেতু আপনি আমাদের দায়িত্বে আছেন, আমাদের সেফটি আপনাকে দিতে হবে। আচ্ছা তখন আর কি যেটা চিন্তা করলাম, আমি বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষকগণ আছে সকলকে আসলে ফোন দেওয়া শুরু করলাম, প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভাগ করে দিলাম যে আসলে আচ্ছা তো সব ডিপার্টমেন্টের সব টিচারকে বলো আমাদের যদি আন্দোলন দাঁড় করতে চাই শিক্ষকদেরকে আমাদের ইনক্লুড করতে হবে। সহযোগিতা লাগবে। পরে তো আমি আসলে প্রথম যখন ফোন দিই স্যারদেরকে, যেমন তুমিন্দুর স্যারের কথা বলবো, স্যার কিন্তু আচ্ছা এক বাক্যে একটা কথা বলেছিলেন সেদিন যে কেউ থাকুক না থাকুক আমি থাকবো। তো স্যারের এই আচ্ছা কথাটাই কিন্তু আমি আসলে আলাদা একটা সাহস পেয়েছি, না সাহস পেয়েছি। আন্দোলনটা একজন অন্তত টিচার থাকবে, মানে আন্দোলনটা করতে পারবো। তারপর তো সব টিচারকে জানায়, সবাইকে সব গ্রুপে টুপে জানায় আমরা। এইটা কত তারিখকার এটা হচ্ছে সমস্যা? 1 তারিখ রাতের কাহিনী। 1 তারিখ 1 রাত। তারিখ রাতে, মানে 2 তারিখ যে কর্মসূচিটা এখন হয় 1 তারিখ রাতে, মানে 19 তারিখ থেকে শুরু করে 19 তারিখের পর কিন্তু রংপুরে আর কোনো আন্দোলন আন্দোলন হয়নি। হয়নি। মানে 19 তারিখের পর কিন্তু রংপুরে আন্দোলন বন্ধ ছিল। এটা 1 তারিখ রাতে। তারপর চিন্তা করলাম যে তুমি শিক্ষকদেরকে একত্রিত করে 2 তারিখে আমরা একটা শান্তিপূর্ণ কর্মসূচি ঘোষণা করলাম জুমার নামাজের আগেই। আচ্ছা তারপর তো সবাই ওইদিন আমরা একত্রিত হইলাম, হুম, স্যাররাও আসলো। এখানে তো একটা আপনারা হয়তোবা জানেন যে 2 নং গেটের সামনে ওটা হয়েছে, বৃষ্টি পড়তেছিল, এবং ওই দিন কিন্তু বৃষ্টির মাঝেও কিন্তু স্যার, যেহেতু স্যারকে বলেছিলাম স্যার আমাদের নিরাপত্তা আপনাকেই দিতে হবে, তো সেদিক থেকে স্যার কিন্তু ওই দিনও উপস্থিত ছিলেন। উনি কিন্তু নিজে আসলে ছাতা মাথায় নিয়ে আমাদের মিছিলের সামনে ছিলেন। সাবেক প্রক্টর। হ্যাঁ, এবং সাবেক প্রক্টর। এবং ওই দিন তো তারপর আমরা নামাজের আগে শেষ করি মিছিল, এবং উনি কিন্তু তৎক্ষণাৎ তাকে কথা বলেছে আমার সাথে যাবে, আমরা না যাওয়া পর্যন্ত উনি দিন যায়নি। উনি কিন্তু বলেছে যে নামাজের আগ পর্যন্ত তোমরা সেফ, নামাজের পর কি হবে বলতে পারতেছি না। কারণ নামাজের পর কিন্তু আসলে অন্য শহরে হয়তোবা দেখবেন একটা বিশৃঙ্খলা কিন্তু সৃষ্টি হয়েছিল। হ্যাঁ, তখন হ্যাঁ। বারবার আমাকে বলতেছিল যে আশিক দেখো নামাজের পর কি হবে বলতে পারতেছি না, আচ্ছা। নামাজের আগ পর্যন্ত আমি নিজে আছি, তোমাদের আমি নিরাপত্তা দিচ্ছি, নামাজের পর এখানে সর্বস্তরের মানুষ আসবে, কি হবে বলতে হ্যাঁ, পারতেছি না। জি, জি। তখন ওই দিন আসলে পরবর্তীতে আমরা নামাজের আগেই কর্মসূচি ঘোষণা শেষ হ্যাঁ। করি, শেষ করে স্যার পরে চলে যান। তারপর তো আবার ওই দিন আবার অন্য শহরের সবাই এসেছিল। তারপর থেকে তো আন্দোলনটা ওই দিন আমাদের পরের যে আন্দোলনগুলো ছিল 2 তারিখের পর আমাদের আসলে টেলিগ্রামে একটা গ্রুপ ছিল, টেলিগ্রামে কথা বলতাম, আবার মেসেঞ্জারে একটা গ্রুপ ছিল প্রত্যেকটা স্কুল কলেজের প্রতিনিধি নিয়ে। প্রত্যেকদিন প্রোগ্রামের আগে আমরা সবাই মিলে একত্রিত হয়ে কথা বলে সেট আপ করতাম যে আগামী দিনের কর্মসূচি কি হবে। এবং ওই সময় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, আন্দোলনকারীদের মধ্যে আলাদা একটা উদ্বেগ ছিল যে আসলে কখন কর্মসূচি ঘোষণা আচ্ছা, করবে, আচ্ছা। সবাই ফোন দেয় কখন কর্মসূচি হবে। হুম, তো আগের রাতে আমরা ওইরকম আসলে ওই যে মেসেঞ্জারে গ্রুপ কল করতাম, প্রত্যেক স্কুল কলেজের প্রতিনিধি মিলে সেট আপ করে পরের দিনে কর্মসূচি ঘোষণা করতাম। এভাবে আসলে 3 তারিখ 4 তারিখ হইলো, আচ্ছা, তারপর আচ্ছা। 5 তারিখে তো আমরা এই স্বৈরাচারের পতন ঘটাতে পারলাম। আমরা আসলে শুনছিলাম আপনার কাছ থেকে আপনি 14 তারিখ থেকে আন্দোলনের সাথে একদম সরাসরি সামনের সারিতে যুক্ত হয়েছেন এবং পরের দিনগুলোতে একদমই নেতৃত্ব স্থানীয় পর্যায়ে ছিলেন এবং আন্দোলন গড়ে ওঠার ক্ষেত্রে শিক্ষার্থীদের ম্যানেজ করার ক্ষেত্রে পরবর্তীতে শিক্ষকদেরও আন্দোলনের সাথে যুক্ত করতে আপনি কাজ করেছেন। অনেকেই বলে কিংবা আপনার একটা ছাত্রলীগের একজন নেতার সাথে আওয়ামী লীগের একজন নেতার সাথে আপনার একটা ছবি আছে যে আপনি ছাত্রলীগের রাজনীতি করতেন, এ কারণে আপনি আ শুরুর দিকে আন্দোলনের সাথে যুক্ত হননি। অনেকেই আচ্ছা, বলে। আচ্ছা, আমি এই বিষয়ে একটু ক্লিয়ার করবো আমার অবস্থান। সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের রাজনীতির সাথে যদি কেউ কোনো আমার একটা সম্পৃক্ততা দেখাতে পারে, বিন্দুমাত্র সম্পৃক্ততা, আমি যদি বিশ্ববিদ্যালয়ে রাজনীতি করি তো আমার বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যাক্টিভিটি থাকবে অবশ্যই ছাত্রলীগের রাজনীতি করলে। তো এরকম যদি কোনো সম্পৃক্ততা দেখাতে পারে আমি আসলে নিজে এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবো। আমি ওই ছবির কাহিনী একটু বলবো। আসলে ওই সময় তো এমন হচ্ছিল, মুরাদ ভাই ছিল আমার যে জেলা স্কুলের এক বড় ভাই, তার পরিচিত। তার আচ্ছা। একটা বার্থডেতে গিয়েছিলাম, সেই বার্থডের একটা ছবি এরকম দিয়ে আমাকে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তাছাড়া আমার কোনো ছাত্রলীগের সাথে কোনো সম্পৃক্ততা নাই। এরকম যদি কোনো সম্পৃক্ততা আমার দেখাতে পারে, আমি নিজে এই প্ল্যাটফর্ম ছেড়ে চলে যাবো আরকি। আমার অবস্থান এটা আমার পুরো ডিপার্টমেন্ট জানে, আমার ডিপার্টমেন্টের সকল শিক্ষক, সকল শিক্ষার্থী জানে এবং এই ব্যাপারে অবগত জানে যে আসলে একটা বার্থডে উপলক্ষে তার বাড়িতে যাওয়া হয়েছিল। আর ওই সময় আসলে এরকম ছবি অনেকেরই আছে। বিভিন্ন যে যারা নেতৃবৃন্দ ছিল, যেকোনো একটা অকেশনে আমি যেতেই পারি। তার সাথে আমার এক বড় ভাইয়ের পরিচিত ছিল, সেই অকেশনে গিয়ে একটা ছবি, ওই ছবি দিয়ে আসলে আমাকে ট্যাগ দেওয়া হয়েছিল। আমার আচ্ছা, কোনো ছাত্রলীগের সাথে আচ্ছা, সম্পৃক্ততা নাই। এই জায়গাটা আমি আমার জায়গা থেকে আরকি আমি 100% এই জায়গা থেকে আচ্ছা। আ যেটা জানতে চাই, আপনারা তো লম্বা সময় আন্দোলন হুম, করেছেন। প্রথমত কোটা সংস্কার আন্দোলন, পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলন, সরকারের পতন ঘটালেন। হুম। এই ১ বছর পর আপনাদের যা প্রত্যাশা ছিল, আপনাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেগুলো আসলে কতটুকু পূরণ করা সম্ভব হয়েছে? আসলে আমরা যে একটা আশা নিয়ে মাঠে নেমেছিলাম এবং সবার যে আকাঙ্ক্ষা ছিল একটা বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গড়বো। কিন্তু আসলে আমি যদি আমার পার্সোনাল কথা বলি, আমি নিজেই হতাশ। এবং যেদিন আসলে আমাদের জুলাই সনদ দেওয়ার কথা ছিল ৩১ ডিসেম্বর, যেদিন আসলে ওটা দেওয়া হলো না, সেদিনই আসলে আমি অনেকটা বলতে পারেন যে হতাশাগ্রস্ত হয়ে গেছি যে আসলে এটা আসলে বাংলাদেশে যা ঘটছে এখন আসলে সবকিছু আগের মতো আর ঘটছে না। এখানে কোথাও একটা বাধা আছে। হুম, কোথাও কোনো একটা বাধা আছে। চাইলেও আমরা কোনো একটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব, ওখানে কোনো একটা বাধা আসতেছে। হুম, প্রতিটা ক্ষেত্রে কোনো একটা বাধা আসতেছে এবং ওই বাধাই আমাদেরকে আগাতে দিচ্ছে না। তো
তো এরকম যদি হয় যে কোনো একটা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কোনো একটা বাধার সম্মুখীন হয়ে তাদের কাছে পরাস্ত হয়ে সেটা মেনে নাও, তাহলে সেখানে তো আসলে ভালো কিছু আশা কখনোই করা যায় না। এবং আম, তার প্রতিফলন হয়তো আমরা দেখতে পেয়েছি, এখন পর্যন্ত কিন্তু আমরা জুলাই সনদ পাইনি। আচ্ছা, আরেকটা বিষয় আমরা জানতে চাই, যারা সামনের সারিতে নেতৃত্ব দিয়েছেন, সমন্বয়ক যারা অনেকেই ছিলেন, তাদের বিলাসবহুল জীবন এই জুলাইটাকে নষ্ট করছে, জুলাইয়ের গণঅভ্যুত্থানটাকে নষ্ট করছে, এরকম কিছু মনে করছেন আপনি? আচ্ছা, কোশ্চেনটা যদি আরেকবার বলতে। ঠিক আছে, আবার বলতেছি। আচ্ছা, সামনের সারির যারা নেতৃত্বে ছিলেন হ্যাঁ। কিংবা সমন্বয়ক যারা ছিলেন, তাদের অনেকেই দেখা যাচ্ছে বিলাসবহুল জীবনযাপন হুম। করছে। অনেকেই মনে করছে এই জুলাই গণঅভ্যুত্থানটা আসলে তারাই নষ্ট হুম। করছে। আপনি আমার সাথে একমত হবেন কিনা? আসলে এই বিষয়টা যদি বলি, মানে যারা সম্মুখ সারির যারা যোদ্ধা তাদের উপর কিন্তু একটা বড় দায়িত্ব ছিল এবং তাদের প্রতি পুরো দেশ তাকিয়ে ছিল। আচ্ছা। কিন্তু আমি আমার পার্সোনাল দিক থেকেই বলবো, তাদের যে দায়িত্ব ছিল তাদের দায়িত্ব আসলে তারা প্রপার পালন করতে পারেনি। তারা আসলে এই জায়গাটা থেকে ব্যর্থ। ঠিক আছে। আশিক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের এই জুলাইয়ের গল্পের অনুষ্ঠানে এসে যে সত্য ঘটনাগুলো ঘটেছে, আপনি যেগুলো দেখেছেন সেগুলো উপস্থাপন করার জন্য আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। রিপন, তোমাকেও ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসলে এই জুলের গল্পগুলো আবার নতুন হয়ে বলতে পারি, এটার মধ্যে আসলে আলাদা একটা ভালো লাগা কাজ করে। ওই দিনের দিনগুলো যে আসলে কতটা স্মরণীয় ছিল, ওটাও একটা আমি আজকে একটা মনে হচ্ছে যে আবার ওই দিনে ফিরে গিয়েছি। তো এই জন্য আসলে তোমাকে অনেক ধন্যবাদ এবং আমরা আশা রাখি এই জুলাই বেঁচে থাকুক এবং এই জুলাইয়ের যে আমাদের আইকনিক ছিল আবু সৈয়দ বেঁচে থাকুক কোটি মানুষের হৃদয়ে। অসংখ্য ধন্যবাদ দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদেরকে শুনছিলেন। আমরা আসলে এটা চাই যে যে ঘটনাগুলো তখন ঘটেছিল সেই ঘটনাগুলো আমাদের মাঝে বেঁচে থাকুক। আজ থেকে ৫ বছর পরেও যেন মানুষ জানতে পারে যে কি ঘটনা ঘটেছিল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে। সেই সত্য ঘটনাগুলো তুলে ধরতে চাই জুলাইয়ের গল্প। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।